অ্যানথ্রোপিক এত বিপুল সংখ্যক নামিদামি প্রফেসরকে ছিনিয়ে নিয়েছে যে বিষয়টি একাডেমিয়ার মধ্যে রীতিমতো হাসি তামাশার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। I'm joining Anthropic is the new meme right now. এটাই এখন নতুন মিম। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স প্রফেসর শুভরাও কাম্ভপতি, যিনি নিজে অ্যানথ্রোপিকে যোগ দেননি, সংবাদ মাধ্যমকে তিনি এটা বলেছিলেন এবং একই মাসে সেই একই AI কোম্পানি UC বার্কলির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারকে নিয়োগ করেছে, সম্ভবত আরও দক্ষ বাট তৈরি করতে সাহায্য করার জন্য। এবং আরও বিস্ময়কর ব্যাপারটা হচ্ছে কি, এটা যে অ্যানথ্রোপিক সাম্প্রতিক সপ্তাহগুলোতে একজন স্ট্যানফোর্ড ইকোনমিস্ট, ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডের একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট এবং UT অস্টিন এর একজন অ্যানালিটিক ফিলসফারকেও এই দলে টেনে নিয়েছে। AI কোম্পানিগুলো এখন নিজেরাই একরকম মিনি ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে এবং ওপেন AI শীর্ষস্থানীয় ম্যাথমেটিশিয়ান এবং ফিজিসিস্টদের নিয়োগ করেছে, যাদের মধ্যে একজন ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন এবং আরেকজন স্ট্রিং থিওরিতে বিশেষজ্ঞ। এবং জুনের শেষ ভাগে অন্তত 3 জন কম্পিউটার সায়েন্স প্রফেসর মেটার AI ল্যাব এ যোগ দিয়েছেন। অ্যানথ্রোপিকের মতোই ডিপ মাইন্ডেও একদল ফিলসফার এর আবাসস্থল। আর অ্যানথ্রোপিকের সাম্প্রতিক জব পোস্টিং থেকে বোঝা যায় যে তারা লিগাল স্কলার এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট নিয়োগেও আগ্রহী। তবে ঠিক কতজন বর্তমান এবং সাবেক প্রফেসর AI কোম্পানিগুলোতে কাজ করছেন সেটা খুব একটা স্পষ্ট নয়। এবং এই 4টি ফার্ম মিলিয়ে সাংবাদিকেরা 80-র বেশি এমন মানুষ খুঁজে পেয়েছেন যাদের অধিকাংশই কম্পিউটার সায়েন্টিস্ট। কেউ কেউ একাডেমিয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন, আবার কেউ কেউ এখনো পার্ট টাইম হিসেবে ইউনিভার্সিটিতে কাজ করছেন। আর এই সংখ্যাটি সম্ভবত প্রকৃত সংখ্যার তুলনায় অনেকটাই কম, কারণ অভ্যন্তরীণ তথ্যে আমাদের প্রবেশাধিকার কারোরই নেই এবং এতে সেই অসংখ্য প্রফেসরও অন্তর্ভুক্ত নন যারা নিজেদের কোম্পানি শুরু করেছেন, যারা অন্যান্য AI স্টার্টআপ এ রয়েছেন কিংবা যারা কম আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বিশেষত AI রিসার্চারদের জন্য এই কোম্পানিগুলোর টান প্রবল। এটা ভয়ঙ্করভাবে একটা শক্তিশালী মহাকর্ষ। Much of the important research is being done in the industry right now. গুরুত্বপূর্ণ গবেষণার অনেকটাই এখন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, বলেছিলেন জর্জিয়া টেক এর কম্পিউটার সায়েন্স প্রফেসর হামফ্রি শি, যিনি গত শরৎকালে এনভিডিয়াতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন। তার দৃষ্টিতে if you want to do something that really truly matters, you probably want to join one of these entities. প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ যদি কিছু আপনি করতে চান তাহলে সম্ভবত এই প্রতিষ্ঠানগুলোতে আপনার যোগদান করা উচিত। টেক ফার্মগুলো এমন সমস্ত প্রস্তাব দিচ্ছে আমাদের কাছে যেগুলোকে অত্যন্ত লোভনীয় বলে মনে হয় এবং বিশেষত একাডেমিকদের পক্ষে সেটা প্রত্যাখ্যান করা কঠিন। এবং এই প্রক্রিয়ায় যে গবেষণা আগে উন্মুক্তভাবে হতো সেটা এখন বন্ধ দরজার আড়ালে আটকে যাচ্ছে। এবং কয়েক দশক ধরে ইউনিভার্সিটিগুলোই ছিল AI গবেষণার কেন্দ্রবিন্দু। এই ক্ষেত্রটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 1956 সালে ডার্টমাউথ এই রিসার্চারদের এক সমাবেশে এবং ক্ষেত্রটির প্রাথমিক পৃষ্ঠপোষকতার বড় অংশ ছিল ফেডারেল ফান্ডিং থেকে। 2010-এর শুরুর দিকে সিলিকন ভ্যালির এক্সিকিউটিভরা AI এর বাণিজ্যিক সম্ভাবনাকে আরও গুরুত্ব সহকারে নিতে শুরু করেন এবং সেরা রিসার্চারদের নিয়োগে উদ্যোগী হন। 2013 সালে গুগল টরন্টোর 3 জন AI রিসার্চার পরিচালিত একটি স্টার্টআপ কিনতে $44 মিলিয়ন ব্যয় করে এবং তারপর NYU প্রফেসর ইয়ানলি খান কে নিয়োগ করে ফেসবুক, তাই কোম্পানির AI রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার জন্য টাকা এবং উবার ড্রাইভারলেস কার এর কাজে লাগাতে কার্নেগি মেলন এর প্রায় 40 জন রিসার্চারকে ছিনিয়ে নেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট কোম্পানির ভেতরে বেশি কাজ হতে থাকলেও টেক কোম্পানিতে নতুন নিয়োগ পাওয়া অনেক একাডেমিক নিজেদের প্রফেসরশিপ ধরে রেখেছিলেন এবং উন্মুক্ত গবেষণার একটি সংস্কৃতি গড়ে তুলেছিলেন। Researchers will be strongly encouraged to publish their work. গবেষকদের তাদের কাজ প্রকাশ করতে দেওয়া হবে এবং জোরালোভাবে উৎসাহিত করা হবে তাদের এক্ষেত্রে। OpenAI তাদের ঘোষণায় লিখেছিল এবং এই রীতি বর্তমান AI বুম এর পথ তৈরিতে সহায়তা করেছিল। এবং 2017 সালে গুগল এর সায়েন্টিস্টরা একটি রিসার্চ পেপার প্রকাশ করেন যা তাৎক্ষণিকভাবে OpenAI এর আগ্রহের কেন্দ্রে আসে এবং গুগল এর এই উদ্ভাবন, যার নাম ট্রান্সফর্মার, সেটাই ChatGPT-র টির আক্ষরিক অর্থ। AI যখন কেন্দ্রীয় ভূমিকায় চলে এসেছে সিলিকন ভ্যালি, তখন তারকা রিসার্চারদের নিয়োগে তার প্রচেষ্টা জোরদার করেছে এবং দৃষ্টি ফিরিয়েছে কম্পিউটার সায়েন্স বিভাগের বাইরেও। এবং ফিলসফাররা বাটসদের মানুষদের সঙ্গে আরো ভালোভাবে মিশতে প্রশিক্ষণ দিতে সাহায্য করেন আর ইকোনমিস্টরা AI এর লেবার মার্কেট সংক্রান্ত প্রভাব নিয়ে গবেষণা করেন। বেতন ভাতা এই আকর্ষণের কেবল একটি অংশ মাত্র এবং সিলিকন ভ্যালি যে পরিমাণ সম্পদ যোগাতে পারে ইউনিভার্সিটিগুলোর হাতে আছে তার সামান্য একটি অংশ। আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বৈজ্ঞানিক ফান্ডিং কমিয়ে দেওয়া হয়েছে, এই ব্যবধান আরো বেড়েছে এর ফলে। আর ডিপ মাইন্ডের AI সেফটি এবং অ্যালাইনমেন্ট বিভাগের প্রধান UC বার্কলি কম্পিউটার সায়েন্টিস্ট আঙ্কা দ্রাগান সংবাদ মাধ্যমকে লেখেন যে তিনি এই চাকরি নিতে আংশিকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এই কারণে
the data, compute and budget access to make progress want safety at the frontier. আর একাডেমিয়াতে থেকে কিছু প্রফেসর আবার ফ্রন্টিয়ার ল্যাব এর সঙ্গে অংশীদারিত্ব করেছেন কিংবা নিজেদের এআই কোম্পানি শুরু করেছেন, খানিকটা এই জন্য তারা নিজেদের সম্পদের সীমাবদ্ধতা ছাড়াই নিজেদের গবেষণা যেন চালিয়ে যেতে পারেন। আর কিছু ক্ষেত্রে সম্ভাবনাময় তারকা পিএইচডি স্টুডেন্টরা তাদের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ছেড়ে দিচ্ছেন কিংবা একেবারেই এড়িয়ে যাচ্ছেন একাডেমিয়া, বদলে তারা এআইতে কর্মজীবন করার জন্য প্রস্তুত বর্তমানে। যদিও ইউনিভার্সিটির ভেতরে এখন প্রচুর গবেষণা হচ্ছে, অনেক প্রফেসর প্রকাশ্যে বলেছেন যে এর ফল হলো একটি ফ্লাই হুইল। যত বেশি একাডেমিক ইন্ডাস্ট্রিতে টেনে নেওয়া হচ্ছে, এআই গবেষণার কেন্দ্র একাডেমিয়া থেকে ততটাই দূরে সরে যাচ্ছে, ফলে বাকি রিসার্চারদের চলে যাওয়ারও একটা প্রণোদনা যেন বেড়েই চলেছে এবং এই দলত্যাগের কিছু সুবিধাও থাকতে পারে। বর্তমানে ল্যাবগুলোতে থাকা অনেক প্রফেসর সাময়িক ছুটিতে রয়েছেন, কেউ কেউ সম্ভবত পুনর্কালীনভাবে একাডেমিয়াতে ফিরে আসবেন। যখন তারা ফিরবেন তখন তারা তাদের প্রতিষ্ঠানের ফ্রন্টিয়ার গবেষণা সম্পর্কে নতুন জ্ঞান বয়ে আনবেন। এবং দ্রাগান বর্তমানে এআই সেফটি নিয়ে একটি ছোট পিএইচডি সেমিনারে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এআই ল্যাব এর সায়েন্টিস্টরা হয়তো আরো দ্রুত গতিতে উদ্ভাবন করতে পারেন, কারণ তাদের গ্র্যান্টস এর জন্য আবেদন করার দুশ্চিন্তা করতে হয় না, কিংবা একটি আর্টিকেল এর পিয়ার রিভিউ এর মধ্য দিয়ে যেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় না। স্ট্যানফোর্ডের কম্পিউটার সায়েন্টিস্ট ক্রিস ক্রেগ অ্যাটলান্টিকে বলেছেন, if some of the best research is being done in these companies, then I kind of want colleagues and faculty members to be there. এবং তার পাশাপাশি তিনি যোগ করেন, you go where the best research is being done, and if that happens to be at a company, so be it. কিন্তু একাডেমিকরা যখন এআই ল্যাবে চলে যান কিংবা নিজেদের কোম্পানিতে বেশি সময় দেন, তখন পরবর্তী প্রজন্মের রিসার্চারদের পড়ানোর জন্য ইউনিভার্সিটিগুলোর হাতে কম সংখ্যক প্রফেসর থাকেন। এবং গ্রেগ জানিয়েছেন যে তাকে স্টুডেন্টরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে কেন অমুক কোর্স আর পড়ানো হচ্ছে না। উত্তরটা কখনো কখনো এইরকম যে প্রফেসর কোনো এআই কোম্পানিতে ছুটিতে রয়েছেন, এবং কিছু কিছু বিশেষ প্রফেসররা যখন ইউনিভার্সিটি ছেড়ে চলে যান তখন স্টুডেন্টদের পক্ষে এমন কাজ করা কঠিন হয়ে পড়ে যা তাদের সম্ভাব্য নিয়োগকর্তার কাছে আলাদা করে তোলে। এবং এই কথাটা বলেছেন প্রফেসর শি। অন্য আবেদনকারীদের থেকে নিজেদেরকে আলাদা করতে হলে এমন ম্যানসহরদের সঙ্গে কাজ করা সহায়ক যারা গুরুত্বপূর্ণ কিংবা অত্যাধুনিক গবেষণা করছেন। ইউসি বার্কলির কলেজ অফ কম্পিউটিং, ডেটা সায়েন্স অ্যান্ড সোসাইটির ডিন জেনিফার চেজ তার মত জানান, কারণ তিনি আশঙ্কা করেছেন যে গবেষণা যত প্রোপ্রাইটারি মডেল সমৃদ্ধ ল্যাবগুলোতে কেন্দ্রীভূত হবে, ল্যাব এর বাইরের মানুষের পক্ষে বিজ্ঞানের অগ্রগতিতে এআই মডেল ব্যবহার করা ততটাই কঠিন হয়ে উঠবে। তিনি বলেন, ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগগুলো এই ধাক্কা সামলে টিকে যাবে, কিন্তু আমাদের ইনোভেশন ইকোনমি টিকবে কিনা সেটা আমি জানি না। এআই এর প্রতিযোগিতা যতটা তীব্র হচ্ছে, কোম্পানিগুলো এখন নিজেদের প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর ভয় নিজেদের গবেষণার বড় বড় অংশ প্রকাশ করতে অস্বীকার করছে। গ্রেগ ও চেইস উভয় বলেছেন যে এআই ল্যাবে যাওয়া রিসার্চারদের কাছ থেকে তারা শোনেন তারা যে কাজ প্রকাশ করতে চান সেটা তারা পারেন না। স্বাধীন এআই রিসার্চার ল্যাম্বার্ট সংবাদ মাধ্যমকে বলেন, শীর্ষস্থানীয় গুটি কয়েক এআই কোম্পানি অত্যাধুনিক কিছু বিষয় ভাগ করে নেয় ঠিকই, কিন্তু যে বিপুল এআই লিটারেচার থাকতে পারত তার তুলনায় এটি খুবই একটা লঘু অংশ। বাক্স ইউ CEPR এ প্রকাশিত একটা গবেষণা অনুসারে এআই এক্সপার্টরা যখন ইউনিভার্সিটি থেকে স্থায়ীভাবে কোম্পানিতে চলে যান তখন তারা বছরে প্রায় 65% কম পেপার প্রকাশ করেন। যে সমস্ত গবেষণাপত্র প্রকাশিত হয় সেগুলো সাধারণত সেফটি সংক্রান্ত প্রচেষ্টার অগ্রগতিকে গুরুত্ব দেয়, ফ্রন্টিয়ার এআই ক্যাপাবিলিটি কে নয়। আর কর্পোরেট গবেষণা মার্কেটিং এর অতিরঞ্জনে ইন্ধন যোগাতে পারে। আর এআই কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকায় কেবল গবেষণাই নয়, এআই মডেলও আটকে যাচ্ছে। গত মাসে অ্যানথ্রপিক যখন ফেইবো নামে একটি শক্তিশালী মডেল প্রকাশ করে তখন কোম্পানি ঘোষণা করে যে তারা অদৃশ্যভাবে মডেলটির নির্দিষ্ট কিছু এআই গবেষণা করার সক্ষমতা কমিয়ে দেবে, এবং পদক্ষেপটি একটি সেফটি সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হয়েছিল বটে, কিন্তু এর ফলে একাডেমিয়া থেকে তীব্র প্রতিবাদ ওঠে এবং তারপর অ্যানথ্রপিক ক্ষমা চায় এবং নীতিটা বদলে ফেলে। এবং টেক কোম্পানির ভেতরে থাকা একাডেমিকরা এর ব্যাপারে অনেক বেশি আশাবাদী, এবং এনভিডিয়াতে কর্মরত জর্জিয়া টেক এর প্রফেসর শি বলেন কোম্পানি উন্মুক্ত গবেষণায় প্রতিশ্রুতিবদ্ধ, আর খানিকটা এই কারণেই তিনি চাকরিটা নিয়েছেন। আর অন্যদিকে জিপ মাইন্ড এ কর্মরত বার্কলির কম্পিউটার সায়েন্সেস দ্রাগান ব্যাখ্যা করেন যে প্রকাশনাই সবকিছু নয়। তিনি বলেছেন, I find a much bigger priority than publishing is engaging in policy and regulation. আমার কাছে প্রকাশনার চেয়ে অনেক বড় অগ্রাধিকার হলো পলিসি এবং রেগুলেশনে যুক্ত থাকা। এবং এর প্রভাব সম্ভবত সুদূর প্রসারী, কেবল এআই গবেষণার জন্যই নয় বরং সামগ্রিকভাবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও। সিলিকন ভ্যালিতে একটি জনপ্রিয় ধারণা রয়েছে যে শীর্ষস্থানীয় এআই ল্যাবগুলো শেষ পর্যন্ত বিজ্ঞানের মূল চালিকা শক্তি হয়ে উঠবে, এবং হাসাবি আগে বলেছিলেন যে তার কোম্পানির একটি অনুপ্রেরণা হলো বেল ল্যাবস এবং AT&Tর R&D শাখা, যেখানে 1960-এর দশকে সর্বোচ্চ সময়ে প্রায় 1200 জন PhD কর্মরত ছিলেন, এবং ল্যাবটির সায়েন্টিস্টরা অন্তত 10টি নোবেল প্রাইজ অর্জন করেন এবং ট্রানজিস্টর এবং আধুনিক সোলার সেল উদ্ভাবন করেন। আর ইতিমধ্যেই ডিপ মাইন্ড প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন
নিয়ে নোবেল প্রাইজ জয়ী গবেষণা করেছে। শীর্ষস্থানীয় মডেলগুলো ম্যাথমেটিক্সের গবেষণায় চমকপ্রদ সক্ষমতা দেখিয়ে চলেছে। আর গত সপ্তাহে অ্যানথ্রপিকের একজন কর্মরত ম্যাথমেটিশিয়ান জানান যে তিনি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এর সময় কোম্পানির ফেবল মডেল ব্যবহার করে প্রায় 90 বছরের একটি পুরনো গাণিতিক সমস্যার সমাধান করেছেন। আমি যদি একটুখানি কথা বলি ইউনিভার্সিটি অফ শিকাগোকে নিয়ে, তারা যে স্ট্র্যাটেজি স্টেটমেন্ট প্রকাশ করেছে তাতে তারা জানিয়েছে যে উচ্চশিক্ষা এবং আইন পেশার উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতিমধ্যেই একটা দৃশ্যমান প্রভাব ফেলেছে এবং এআই এর ব্যবহার কমানোর সিদ্ধান্তে তারা প্রথম বর্ষে ল স্টুডেন্টদের ক্লাসরুমে এই টেকনোলজি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে এবং বার্কলি কলেজ অফ মিউজিক এর মতো প্রতিষ্ঠান এআই কেন্দ্রিক কারিকুলাম এবং শিল্পীদের জেনারেটিভ টুল স্টাডি শুরু করেছে। ওএলআইএম এর মতো টেকনোলজিমুখী কিছু শিল্পী আনুষ্ঠানিক পোস্ট বুম ডিগ্রি প্রোগ্রাম এর বদলে স্বপরিচালিত টেক এন্টারপ্রেনিয়রশিপ, ভেঞ্চার ক্যাপিটাল ও ইন্ডাস্ট্রি পার্টনারশিপের দিকে ঝুঁকছেন। কিন্তু বৈজ্ঞানিক মেধা এবং কম্পিউটার পাওয়ার যদি প্রাইভেট ফার্মের ভেতরে কেন্দ্রীভূত হয়ে পড়ে, তাহলে সিলিকন ভ্যালি বিজ্ঞানের একজন গেটকিপার বা দ্বাররক্ষীতেও পরিণত হতে পারে। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে একদল একাডেমিক সম্প্রতি একটি ডেক্লারেশন প্রকাশ করে সতর্ক করেছেন যে ইনক্রিজিং ইনভলভমেন্ট অফ টেকনোলজি কোম্পানিজ এন্ড ম্যাথমেটিক্যাল রিসার্চ, যা হলো গাণিতিক গবেষণায় টেকনোলজি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে। এবং তাদের যুক্তি হলো অনিয়ন্ত্রিত থাকলে গবেষণায় টেক কোম্পানিগুলোর এই অনুপ্রবেশ গাণিতিক গবেষণার পরিসর এবং গভীরতাকেই প্রভাবিত করতে পারে। আর কলেজ এর গ্র্যাজুয়েটরা এমন কমেন্সমেন্ট স্পিকারদের দুয়ো দিচ্ছেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশংসা করেন এন্ট্রি লেভেল চাকরির বাজারে প্রতিস্থাপনের ভয়, অর্থনৈতিক উদ্বেগ এবং বার্তার ক্লান্তি থেকে। যেমন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে এরিক স্মিথ, বিগ মেশিন রেকর্ডস এর সিইও স্কট ব্রাশেরা, যিনি তরুণ শিল্পী হিসেবে টেইলর সুইফটকে চুক্তিবদ্ধ করেছিলেন, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে একই আচরণের শিকার হন এবং সম্প্রতি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে গ্লোরিয়া কোয়াফিল্ডও এই একই সমালোচনার শিকার হয়েছেন। আমরা যতই নিবিড়ভাবে লক্ষ্য করছি, এআই বিমুখতার এই ধরনের বহিঃপ্রকাশ হয়তো সত্যি এক বিপজ্জনক ব্রেইন ড্রেন সৃষ্টি করেছে, যা ইউনিভার্সিটিগুলোকে ভবিষ্যতের ইনোভেটর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষকদের থেকে বঞ্চিত করছে এবং জনসাধারণকে বঞ্চিত করছে নিরপেক্ষ ওপেন সোর্স বিজ্ঞান চর্চা থেকে।